হঠাৎ করে সরকারি সিদ্ধান্ত হলো যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি 4 দিন বন্ধ নির্বাচন উপলক্ষে, নজিরবিহীন ছুটি। শুধু তাই না, গার্মেন্টস মালিকরা আপত্তি জানিয়েছেন তারপরেও। কিন্তু কেন এটা? এটা হলো এই কারণে যে এই সরকারের কোনো জবাবদিহিতা নাই। ওনারা কেন কি করতেছেন এবং এটা করার ফলে কি আফটার ইফেক্ট হবে, এতে ওনাদের কিছু যায় আসে না। তো আচ্ছা, কার যায় আসে? মনে করেন এই সরকার জানে যে 12 তারিখের পরে তার আর কোনো এই দেশ চালাইতে হবে না। সে এমন একটা ক্যাচাল বাধায় যাচ্ছে যে এই জট খুলতে খুলতে আগামী সরকারের জীবন নাশ হয়ে গেছে। আপনি দেখেন কতগুলি কাজ করতেছে। এই 3 দিন যে গার্মেন্টস ফ্যাক্টরি 4 দিন যে আপনি বন্ধ দিচ্ছেন, উৎপাদন বন্ধ হয়ে যাবে না একদম। এরা তো গার্মেন্ট ফ্যাক্টরি যারা, আমি তো 2-1টা গার্মেন্ট মালিকের সঙ্গে আমার পরিচয় আছে, দেখি তো মানে তাদের তো ভাই মানে একদম মানে ঘন্টার সঙ্গে তাদের কিন্তু লড়াই চলে যে আমি এটা কত তাড়াতাড়ি দিয়ে দেবো, শিপমেন্টে পাঠাবো, এবং ডাবল শিফট ট্রিপল শিফট তারা কিন্তু এভাবে কিন্তু চালাচ্ছে জিনিসটা। তো সেখানে আপনি 4 দিন যে বন্ধ করলেন, কি হবে এখন? কি হবে ওই 4 দিনের জন্য? যদি ঐচ্ছিক, তো অনেকে চলে যাবে, অনেকে বলবে আমি ওভার টাইম করবো না, তাদের তো ওভার টাইম করাইতে হবে। ওভার টাইম করতে বাড়তি খরচ, বন্ধ ওভার টাইম হবে না, বন্ধ ওভার টাইম হবে না। তাহলে বুঝে এবার তখন ওনাদের কোনো দায়িত্ব নাই। এই যে আপনি আরেকটা কাজ করছে, আকাম করছে একটা, এই যে আপনার করছে কি বলে পে কমিশন নাকি দিয়ে দিচ্ছে, দিয়ে বলে কি এটা আমরা বাস্তবায়ন করবো না, ওরা বাস্তবায়ন করবে। যে বাস্তবায়ন করবে তাকে দেন কাজটা করতে। আপনি একটা বস্তার মধ্যে খেলে মালামাল ঢুকাইতেছেন, তা আমি বললাম এত মালামাল ঢুকাচ্ছেন, এটা আপনি উঁচা করা যাবে না, ওইটা তো আমি করবো না, ও করবে। তারপরে একনেকে কতগুলি প্রকল্প রাতারাতি পাশ করা হলো, তাই না? ওইটা আর বলেন না, ওইটা জানেন কি হয়েছে? এটা শুনলে তো আপনি হাসবেন। এই গভর্নমেন্ট আসার পর একনেকে যতগুলি প্রকল্প তারা মানে হাতে নিচ্ছে, সেই প্রকল্পের 42% প্রকল্প হলো চট্টগ্রামে। 42% চট্টগ্রাম। আমার বাড়ি ময়মনসিংহ, ময়মনসিংহের একটা বিভাগ হয়েছে। ময়মনসিংহের বরাদ্দ কত আমি দেখতে যাই, প্রায় মানে ভিমরি খাওয়ার অবস্থা। আমার ময়মনসিংহের বরাদ্দ হলো 0.17%। এগুলি তো চরম বৈষম্য। তাহলে 42%। তাহলে জুলাই চেতনাটা কোথায় গেল? তাইলে ওইখানে গেছে ইউনূস সাহেবের পকেটে যে ঢুকছে, ওইটা হলো জুলাই চেতনা। কিন্তু ওনাদের কোনো জবাব দিতে তো নাই। আমি চট্টগ্রামের লোকের প্রতি আমি ঈর্ষা করছি না, কিন্তু আমি ময়মনসিংহের লোকের জন্য আমি মানে বেদনার্থ হচ্ছি আর কি। এটা কি করোনা, কি হলো এটা? একটা জিজ্ঞেস করে দেখেন, আপনি পত্রিকা নিউজ হয়েছে, কোথায় 42% আর কোথায় 1% না, 0.17, মানে 1%-এরও 5 ভাগের 1 ভাগেরও কম। তো এই তো বৈষম্য না? এই তো বৈষম্য বিরোধী আন্দোলনের নেট রেজাল্ট। তো এখন যা হবার তাই হয়েছে। এই যে দিতেছে পে কমিশনটা, এই পে কমিশন যদি পরের গভর্নমেন্ট এসে বলে এটা আমি বাস্তবায়ন করবো না, তাহলে এত তো দিয়েছেন, আপনি ঘোষণা করছেন, তো করতেই হবে। এখন আপনি তারা কি করবে? কোথেকে করবে? সরকারের পরিচালন ব্যয়, সরকারের যে বেতন ভাতা দিয়ে সরকারের যে পরিচালন ব্যয় আছে, পরিচালনের ব্যয়ের পরিমাণ হলো আমাদের যে রাজস্ব আয় তার 70%। রাজস্ব আয়ের 70% ব্যয় হয় সরকারের পরিচালন ব্যয়, বেতন ভাতা ইত্যাদি। আর 20% ব্যয় হয় সরকারের যে বিভিন্ন বৈদেশিক ঋণ আছে, সেই ঋণের সুদ দিতে যায়। উন্নয়নের জন্য 10%, আর থাকে 10% উন্নয়নের জন্য। তো এখন যে আপনি মানে বাংলাদেশে তো এর আগে মানে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, অন্তর্বর্তী হয়েছে, কিন্তু এরকম তো আমরা দেখি নাই। অন্তর্বর্তীকালীন সরকারগুলো আসে তো অল্প সময়ের জন্য, তাদের কোনো ম্যান্ডেট থাকে না। তাদের মূল কাজ হলো যে ডে টু ডে ওয়ার্ক গুলি করা। হ্যাঁ, মানলাম এই সরকার বলছে যে আমাদের 3টা ম্যান্ডেট আছে। ম্যান্ডেট 3টা কি? 1 নম্বর সংস্কার করবে, 2 নম্বর বিচার করবে, 3 নম্বর নির্বাচন করবে। এই 3টা ম্যান্ডেটের কথা তারাই কিন্তু বলে, দাবি করে এই 3টা আমাদের ম্যান্ডেট আছে, জনগণ আমাদের এই ম্যান্ডেট দিচ্ছে। তো এই 3 ম্যান্ডেটের মধ্যে কোথায় আছে ইলেকশনের সময় 4 দিনের ছুটি দেওয়া? কোথায় আছে পে কমিশন ঘোষণা করে বাস্তবায়ন না করা? কোথায় আছে যে 10 লাখ লোককে 10 লাখ লোকে চাকরি দেওয়ার জন্য 10 লাখ অ্যাপ্লিকেশন পড়ছে প্রাথমিক শিক্ষার? জানুয়ারির 9 তারিখে অ্যাপ্লিকেশন মানে ইন্টারভিউ হয়েছে, মানে লিখিত পরীক্ষা। জানুয়ারির 21 তারিখে লিখিত পরীক্ষা শেষ, 10.5 লাখ খাতা দেখা হয়ে গেছে। 28 তারিখে ভাইবা, এবং 10 তারিখের আগে ওগুলি নিয়োগ দিয়ে তারপরে যাবে।
মানে আমি যেমন নিয়োগ না দিই, মাল তো আমি খেয়ে ফেলেছি ভাই। তো এটার প্রশংসা করবেন না, এত দ্রুত কাজ করছে তারা। মাল তো আমি খেয়ে ফেলেছি, বুঝলেন না কেন? আমি তো মাল খেয়ে ফেলেছি, এবার চাকরি না দিতে আমার ধরবো, কাজে এইটা এক মাসের মধ্যে শেষ। না, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কেনাকাটার আন্তর্জাতিক চুক্তিও হচ্ছে অনেক। মানে এটা কি বলবেন আপনি? এই যে সর্বশেষ কেনাকাটা আন্তর্জাতিক চুক্তি, খলিলুর রহমানকে জিজ্ঞেস করছি যে সামরিক কেনাকাটা, সে বলে কি এটা চলমান প্রক্রিয়া, এটা চলমান প্রক্রিয়া না। এক উপদেষ্টা সে যে হয়েছে বিমানের পরিচালনা বোর্ডের মেম্বার, কেন বিমান টিমান কে কিনতে হবে? হ্যাঁ, তখন বলছে যে এটা বাংলাদেশে, এটা কয় কি যে বিমান বাংলাদেশটা পৃথিবীর সব জায়গায় নাই, আর বিমান বাংলাদেশে এখানে আছে, এই জন্য লুটপাটের সুবিধা আছে, অতএব আমরা আছি। ভাই এটা কিছু হইলো? কিছু একটা হইলো। আমরা তো একটা নির্বাচনের জন্য এত এত কিছু 70 সন থেকে কিন্তু একটা ভালো নির্বাচনের জন্য আমরা লড়াই করছি। বারবার সরকার পরিবর্তন হয়, আমরা আশায় বুক বাঁধি যে হ্যাঁ একটা নতুন নির্বাচন হচ্ছে, ভালো হবে। এইবার তো আমরা ভেবেছিলাম যে নির্বাচন কমিশন আমাদের সামনে আসলো, তারা একটা ভালো নির্বাচন দিতে পারবে। ভালো এই অর্থে বলছি যে যেখানে কোনো কি থাকবে না, মানে কোনো রকমের অনিয়মের অভিযোগ থাকবে না। কিন্তু নির্বাচন হওয়ার আগে যেসব অনিয়মের কথা আমরা শুনছি, আপনার কি মনে হয় যে এইভাবে তারা নির্বাচন পর্যন্ত? আমার মনে হয় ব্যাপারটা কি জানেন মোদি ভাই, যত কিছু বলেন, বয়স কিন্তু একটা ফ্যাক্টর। বয়স, আচ্ছা, বয়স একটা ফ্যাক্টর। আমি দেখছি নিজে যে এক সময় আমার বাড়ির পাশে একটা নালার মতো ছিল, ওইটা আমি লাফ দিয়ে পার হইতাম, এখনো মনে হয় আমি পারবো, কিন্তু বাস্তবতাটা বাস্তবতা লাভ দিয়ে দেখবো একদম কোনায় ইয়ের মধ্যে পড়ে গেছি। বয়স একটা ফ্যাক্টর। আপনার মন, আপনার দেহ, দুটার মধ্যে সিনক্রোনাইজিংটা হয় না এখন আর। আপনার মন চলে আগের অভিজ্ঞতা দিয়া, আর দেহ চলে আজকের বয়স দিয়া। বয়স একটা ফ্যাক্টর। এখন আপনার দুপুরে খাওয়ার পরে একটু ঝিমুনি আসে, আগে তো আসতো না, আগে তো আসতো না। আগে যেখানে সেখানে ফুটপাতে খাওয়া দাওয়া করতাম, রিপোর্টিং করতে যাইতাম, যখন ক্ষুধা লাগতো যেখানে যা পেতাম তাই খাইতাম। হাফিজ ভাই আপনিও রিপোর্টিং করছেন, মতিবা আপনিও রিপোর্টিং করছেন, ফিল্ডে যখন আমরা যাইতাম, খাওয়া দাওয়ার কোনো পাপ্পা ছিল? কি খাইতাম না খাইতাম। এখন এক বেলায় ভালো দামি হোটেলে যে খেলেও টেনশন থাকে যে এটা আমার পেট সমস্যা হবে কিনা। ঘরের ওই খাওয়া, এই যে মাংস নাই, তেল নাই, কি ওই সিস্টেমের খাওয়া, মানে এখন এটা সম্ভব না। তা আপনি একজন লোক রিটায়ারমেন্টে গেছে 2006 সালে, তাকে আইনে পাঠিয়ে দিয়েছেন আপনার গুরু দায়িত্ব, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা এটা করতে দিয়েছেন কতিপয় বৃদ্ধকে। তারা ভেবে যাদের অভিজ্ঞতা আছে, তারা কিভাবে এটা বুঝবে? অভিজ্ঞতা আছে, এনজিওর অভিজ্ঞতা। আপনি অভিজ্ঞতা, ওই যে অভিজ্ঞতা হলো জ্ঞান, জ্ঞান দিয়ে তো নর্দমা পার হতে পারবেন না। নর্দমা পার হওয়ার জন্য পেশিও লাগবে, এখানে তো জ্ঞানে হবে না। তো এই যে আর অভিজ্ঞতা কি, হাসান ভাই আমি একটা কথা বলি আপনাকে, আমি তো নিজের জীবন দিয়ে বুঝি, ক্রিয়েটিভ কাজ, নতুন কিছু করার কাজ আমাদের দ্বারা হবে না। আমি তো অনেককে বলি যে আমার সঙ্গে আলাপ করো, তোমার আমার সঙ্গে আলাপ করো, তোমার ঠকবা কেমন? আমি যখন আলাপ করি, আমি কিন্তু আমি কি করছি ওদের বয়সে খালি এই কাহিনী বলি, আমি খালি আমার কাহিনী বলি, আমার সাফল্যের কাহিনী বলি। হ্যাঁ, তোমরা কি রিপোর্টিং করো, আমরা তো তোমাদের সময় এই কাজ করছি, এই কাজ করছি। এখন এটা তো প্রমাণ করতে হয় না, ওরা তো প্রমাণ করতে পারবে না। তো বলে গেলাম আমি, হয়তো আমি করছিও, ঠিক আছে, কিন্তু সেই বাস্তবতাই তো এখন নাই, সেই বাস্তবতাই তো এখন নাই। এখন আমি দেখি, আমি নিজে অনেক পত্রিকাতে আমি মানে আপনার নিউজ ম্যানেজমেন্টে ছিলাম, দেখছি আজকালকার প্রবলেম কি করে, অফিসে বসেও না। আমি বলি আমি কত তাড়াতাড়ি লিখতাম, ওরা করে কি আস্তে আস্তে মোবাইলে বলে দেয়, বললে লেখা হয়ে যায়, সেই লেখা চলে আসে, ও অফিসে আসার আগে রিপোর্ট চলে আসে। তো এইটা তো আমরা দেখেই নাই। এই জিনিসগুলো বুঝতে হবে। এই যে আপনার পোস্টাল ব্যালটটা, আমি বলি আপনাকে, আমার জানা মতো আমি জানি যে বিদেশি কয়েকটা কোম্পানি কিন্তু আসছিল এদের কাছে যে এটা আপনার অনলাইনে হয়ে যাবে, অনলাইনে হয়ে যাবে। এই যে আপনি কোড নাম্বার দিচ্ছেন একটা, এই কোড নাম্বারটা সেই পাবে, ওই কোড নাম্বারটা বসাই আপনি এই কাজটা করবেন। কেউ জান মানে কোন রকম এখানে মানে চুরি অথবা কিছু করার কোনো চান্সই নাই। এটা জটিলতর করা হয়েছে মনে হয়। এখন এমন জটিল করছে, খরচ বাড়াইছে। এই যে চিঠিটা গেছে, চিঠিটা আসতেছে, খরচ আছে না? এই যে প্রিন্ট করছে কাগজ, খরচ আছে না? সময় লাগতেছে না? সবচেয়ে বড় কি হচ্ছে যে গোপনীয়তা। সায়েন্স কোথায় গেছে আপনি বলেন? মধ্যে আপনি তো অনেক দেশে যান, ধরেন আপনি একটা মানে ধরেন চেক রিপাবলিক আপনি যাবেন বেড়াইতে, আপনি সিদ্ধান্ত হলে আপনি চেক রিপাবলিকে যাবেন। এখন আপনি কিন্তু এখানে বসে বসে মোবাইলে টিকিট কিনে ফেলাচ্ছেন,
প্লেনের টিকিট, এখানে মোবাইলে বসে বসে ওখানে একটা হোটেল আপনি বুকিং দিচ্ছেন, যাই আপনি এয়ারপোর্টে মনে করেন পৌঁছতে হলো রাত 2টার সময়, ওইখান থেকে একটা ক্যাব নিয়ে আপনি হোটেলটা হয়তো কিন্তু 20 কিলোমিটার দূরে আপনি যাচ্ছেন, যেতে যেতে আপনার কিন্তু একবারও সন্দেহ হচ্ছে না যে আমি যখন যাচ্ছি হোটেলটা কি আছে, আসলে হোটেলটা কি এক্সিস্ট করে, অথবা আমি যে যাবো আমি কি আমার রুমটা পাবো, আপনার কিন্তু একবারও সন্দেহ হয় না। কেন হয় না? এটার উপরে আপনি ডিপেন্ড করেন এবং জানেন এ আপনাকে ঠকাবে না। তো আপনি এত কিছু করতেছেন এটার উপর, একটা ভোট দিতে পারবো না এটা দিয়ে আমি, এটা দিয়ে একটা ভোট দিতে পারবো না আমি, কেমন কথা? কারণ কি একটাই, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলি, গ্যারান্টি দিয়ে বলি, আপনি খবর নিয়ে দেখেন যে এই যে আপনার যে 5-6 জন যে আমাদের ইলেকশন কমিশনার আছে, এরা এখনো বাটন ফোন ব্যবহার করে, দেখেন। বিভিন্ন জরিপ বের হচ্ছে, প্রতিদিনই একটা না একটা আসছেই, তো এগুলো নির্বাচনে কতটুকু প্রভাব ফেলে সাধারণত? দেখেন আমি এখানে একটা কথা বলি, জরিপটা কি জানেন, আমার নিজের একটা প্ল্যাটফর্ম আছে, কিন্তু আমি ওখানে প্রায় জরিপ করি। জরিপটা ডিপেন্ড করে কি আপনি কোন প্ল্যাটফর্মে করলেন তার উপর। যেমন আমার প্ল্যাটফর্মে ইদানিং আমি এটা খুব খেয়াল করছি যে আওয়ামী লীগের লোকজন খুব ভিড় করছে। আচ্ছা, তারা মনে করে যে এরা হয়তো আমার দুঃখের কথা একটু বলবে, মানে উনি হয়তো আমার দুঃখের কথা একটু বলবে। তো আমার স্বভাবটা এরকম যে আমি মানে যারা নিপীড়িত তার পক্ষে থাকি, সেই হিসেবে তারা ভিড় করে। এখন আমি যদি একটু জরিপ দেই, তো আওয়ামী পন্থীদের যে মনোভাব তার রিফ্লেকশনই আমার এখানে হবে। রাইট। পিনাকি ভট্টাচার্য যদি একটু জরিপ দেয়, তো জামাত যারা করে জামাতের রিফ্লেকশন এখানে হবে। কাজে এই জরিপটার উপর ডিপেন্ড করা যাবে না, এটা রিলেটিভ আর কি, হ্যাঁ আপেক্ষিক। এটা আপেক্ষিক। জরিপটা হলো কি অনেকটাই পত্র পত্রিকা রাশিফল বের হয় না, ওইরকম আর কি। ওই রাশিফলের মতো, যে পরে সেও জানে এটা হবে না, সে বিশ্বাসও করে না। বলা হলো যাত্রা অশুভ, ওইটা পরে কি কেউ ঘরের থেকে বাইরে বন্ধ করে? ঠিকই বাইরে হয়, কিন্তু জানে এটা হবে না, তাও পরে না, না পড়লে প্রত্যেকগুলি সাপেক্ষে নিশ্চয়ই পরে। তো ওটার পাঠক আছে, পড়তে মজা লাগে, কিন্তু ওটা কার্যকারিতার উপর আপনি ডিপেন্ড করতে পারবেন না, ওটা কার্যকারিতার উপর আপনি ডিপেন্ড করতে পারবেন না। তো আমাদের জরিপগুলো এরকম যে এখানে 2-3টা প্রশ্ন, একটা হলো গিয়ে লোকে পরে বলে তারা করে, এবং এটার উপর ডিপেন্ড করা যাবে না। যে করে তার 2-3টা ধান্দা আছে। ধান্দা হলো গিয়া সে মনে করেন পাঠককে আকৃষ্ট করে একটা উপাদান পেলো, ওইটা হলো একটা জিনিস। আরেকটা হলো তাদেরকে যে কেউ করায়, বলে তুমি করো, এটা দেখাও, তাহলে সাধারণ মানুষের মধ্যে একটা ইমেজ তৈরি হতে পারে যে তাহলে বোধ হয় যাকে তুমি জয় দেখাবা তার পক্ষে 2টা ভোট বাড়তে পারে। তো এটার একটা ব্যাপার আছে, কিন্তু কাজে এখানে অনেকগুলি বিষয় এখানে নির্ভর করে। তবে তারপরে জরিপ সারা দুনিয়াতেই চলে, আমাদের এখানে চলে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, গত কয়েকদিন আগে প্রথম আলো, মানে এইবার মানে প্রথম আলো একটা জরিপকে খুব গুরুত্ব দিচ্ছে, ওটা ইনোভেশন নামে একটা প্রতিষ্ঠান, ওদের জরিপটা তারা খুব গুরুত্ব দিচ্ছে। এরা 3টা জরিপ করছে, খেয়াল করেন কিন্তু কিভাবে 3টা জরিপ করছে। ওভার টেলিফোনে জরিপ, যতগুলি জরিপ আছে ওভার টেলিফোনের জরিপ হলো সবচেয়ে রিস্কি। এই কারণে যে লোকটাকে টেলিফোন করলো ওর নাম্বারটা তার কাছে থাকলো, তো এই লোক কখনোই সত্য কথা বলবে না, এটা হলো রিয়েলিটি একদম। এমনকি এই জরিপ সবচেয়ে আমাদের এখানে যে বিদেশে যেটা হয়, বিদেশে কিন্তু কখনোই জিজ্ঞাসা করে না, টু দ্য পয়েন্টে, যে তুমি আসলে কি বলে কার সম্ভাবনা বেশি, কার কোন কোন ইস্যুগুলি ভালো, এইভাবে তারা কিন্তু আকার ইঙ্গিতে নিয়ে আসে। আমরা এখানে সরাসরি জিজ্ঞেস করতেছে আপনি কারে ভোট দিবেন, কে জিতবে, কি প্রধানমন্ত্রী হবে, এটা জরিপের প্রশ্ন হতে পারে না, এবং এই প্রশ্নের উত্তর কেউ সঠিক দেয় না। ভাই আমি নিজে অনেক মাঠ পর্যায়ে সাংবাদিকতা করছি, যে ইলেকশনগুলিতে হাসান ভাই জানে সাক্ষী, ওনার সঙ্গে আমি চাকরি করতাম, তখন কিন্তু আমাকে কিন্তু পাঠাতো, ঢাকার বাইরে পাঠাতো প্রায় আমাকে। ওই বিশেষ করে 2001 ইলেকশনের আগে আমি অনেক 2001 তো মানে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, ইলেকশন হবে, আমি উত্তরবঙ্গে গেছি, তখন উত্তরবঙ্গে দিয়ে গেছি, উত্তরবঙ্গে যাইনি, ওখানে দেখতেছি আমার আবার অফিস বলতেছে, অফিস তো আমি সিদ্ধান্ত, আমি জনকণ্ঠে ছিলাম, আপনিও ছিলেন, অফিস সিদ্ধান্ত নিচ্ছে যে আওয়ামী লীগ জিতবে। হ্যাঁ, তখন আমি যদি হিসাব করতাম যারা বলে আওয়ামী লীগ ভালো করবে তাদের বক্তব্যগুলি আমি কোট করতাম। এইগুলি তো হয়, আপনিও জানেন, আমরাও জানি, তো হয়, তাই না? কিন্তু বাস্তবে পাবলিক যখন ভোট দেয় তখন কিন্তু পত্রিকা বলে ভোট দেয় না। জাহাঙ্গীর আলম চৌধুরী অল্প আগে বলেছেন যে নির্বাচনের আগে এবং পরে কোনো সংঘাত সংঘর্ষ হবে না, আপনি কি এর সঙ্গে একমত? বুঝলেন,
ওনার কথা শুনে একমত না। আচ্ছা। ওনার কথা শোনা না শোনা একই কথা। উনি কি বললেন, কেন বললেন, কিভাবে বললেন, কি অবস্থায় বললেন, গভীর রাত্রে বললেন না মধ্যরাতে বললেন নাকি সকালে বললেন, এগুলো কিছু যায় আসে না। এগুলি আমরা বহু জায়গায় ওনার কথাবার্তা শুনছি যেগুলি অর্থ বহন করে না। আমার কাছে মাঝে মাঝে ওনার কথাবার্তা কৌতুককর মনে হয়, কাজে ওনার আলাপবাদ, কিন্তু বাস্তবতা হলো যে আসলে হবে না আমি মনে করি। যেমন উনি একটা কথা বলছেন যে অনেক অস্ত্র লুট হয়ে গেছে, এগুলো উদ্ধার করা হয় নাই, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এগুলি এই নির্বাচনে ব্যবহার হবে না। উনি গ্যারান্টি কোথায় দেয়? যারা লুট করছে এলাকায় এসে ওনাকে বলছে যে স্যার আমরা ওইগুলি ব্যবহার করবো না। এইগুলি লোকের কথা মানে কি কারণে যে কি বলে ওনার মানে আসলে ওনার মানে মাথার মধ্যে শব্দের সংখ্যা কম আমার ধারণা, যে কারণে এই যে শব্দ যেখানে লাগবে না উনি সেটা প্রয়োগ করে ফেলায়। যাও ওটা বাদ দেন, আমি কেন হবে না আমি বলি, আমি মনে করি এই নির্বাচন কোনো সংঘাত মানে আপনার সংঘর্ষ হবে না। এটা হবে না এই কারণে যে সংঘর্ষটা কখন হয়, যখন নাকি নেক টু নেক ফাইট হয়। আচ্ছা। তো এখানে নির্বাচনের সাধারণত আমার ধারণা অতটা হবে না। আবার আরেকটা জিনিস হলো কি, নীতিগত একটা ব্যাপার আছে, পলিসিগত একটা ব্যাপার আছে, যে বিএনপি আওয়ামী লীগ তাদের মধ্যে যে সংঘাতটা হয় ওই বিরোধটা কিন্তু জামাতের সঙ্গে বিএনপি নাই। যেমন বিএনপি এবং জামাতের মূল রাজনীতিটা কি, বাংলাদেশের রাজনীতিতে তাদের মূল রাজনীতিটা কি? ওদের মূল রাজনীতি হলো ভারত বিরোধিতা। এখন দুজনের মধ্যে কম্পিটিশন, কে ভারত বিরোধিতায় কাটছে, ধরেন আপনার 100 গ্রাম এগিয়ে আছে, কে 200 গ্রাম, এটাই কিন্তু দুজনে তো ভারত বিরোধী আন্দোলন করে, করে পলিটিক্স করে। আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ তো ভারত প্রেম, একটা হলো ভারত বিরোধী, একটা ভারত প্রেম, কাজে ওটা কিন্তু সংঘাতপূর্ণ অবস্থান। এদের মধ্যে কিন্তু ওই সংঘাতপূর্ণ অবস্থান নাই, কাজে এখানে ওই মারামারিটা হবে না। দ্বিতীয়ত মারামারিটা হতে পারত যদি আওয়ামী লীগ এই নির্বাচনটাকে প্রতিহত করতে চাইতো, সেটা কিন্তু আওয়ামী লীগ চায় না। আওয়ামী লীগ এই নির্বাচনকে প্রতিহত করতে চাচ্ছে না, কারণ আওয়ামী লীগ মনে করে যে সরকারই আসুক, জামাত আর বিএনপি যেই আসুক, যদি একটা ইলেকটেড গভর্নমেন্ট আসে সেটা এই গভর্নমেন্টের চেয়ে তার জন্য বেটার হবে, এটা আওয়ামী লীগ মনে করে বলে আমার ধারণা ডিল করতে। আবার এদিকে বিএনপি এবং জামাত দুইজনই মনে করে যে এই সরকার মানে একটা ইলেকশন দিয়ে সরে যাক। আপনি দেখেন এই সরকারের অনেক সীমাবদ্ধতা আছে না, আমরা তো সারাদিনই বলি এইটা কেন ওইটা কেন ওইটা কেন বলি না। বিএনপি এবং আওয়ামী লীগের মুখে এই সরকারের বিরুদ্ধে একটা কথা শুনছেন এ পর্যন্ত, একটা কথা পাবেন না। স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে মারলো, এই তেজতুরি পাড়ায় মারলো না? বিএনপির মহাসচিব কি বলে যে এই হত্যাকাণ্ডের মাধ্যমে সরকারকে বিব্রত করা হয়েছে। এটা হইল কিছু? আমার ঘরের লোকে মেরে ফেলেছে, এটাও বলে না যে সরকার কেন থামাইতে পারলো না, বলে যে যারা বাড়ছে তারা সরকারকে বিব্রত করছে, তাদের কোনো ক্ষতি করে নাই। তার মানে কি, তারা সরকারকে এমন ভাবে তোষণ করতেছে যে সরকারের কোনো দোষ তারা বলবে না। কারণ একটাই, তারা মনে করে যদি আমরা কিছু একটা বললে যদি সরকার মাইন্ড করে, যদি মাইন্ড করে যদি আবার নির্বাচনটা 12 তারিখে না দেয়, যদি 10 দিন পিছিয়ে দেয়, 1 মাস পিছিয়ে দেয়, এটা তারা চায় না। সেটা তো আপনি পরিপক্কতা বলতে পারেন বিএনপির, তাই না? আমি বলছি না তারা সরকারকে, আমি বলি আপনাকে, যখন আপনার বাসায় যখন আপনার ছোট একটা বাচ্চা আছে টুকটুক করে হাঁটে, তার হাতে আপনার একটা এন্টিক পিস কাচের তার হাতে নিয়ে নিছে, এখন আপনার আতঙ্কের কিন্তু শেষ নাই যে এত এন্টিক পিস একটা আমার বাচ্চার হাতে ও যদি ফালাই দেয় তাহলে তো শেষ। আপনি ওকে খুশি করার জন্য কত কিছু যে দিচ্ছেন, যে বাবা তুই এটা নে ওইটা নে ওইটা নে বলতেছেন, কিন্তু এদের সেই অবস্থা যে এরা নির্বাচনটাকে হাতে নিয়ে বসে রয়েছে গভর্নমেন্ট। এখন এরা সবাই তারা তোষণ করতেছে, ভাই কোনো মতো এরা তুমি জায়গা মতো রাখো, কোনো মতো ইলেকশনটা করো, তারপরে দেখি কি হয়। এখন এই হলো যে বাস্তবতা, রিয়েলিটি হলো এইটা, যে কারণে এই নির্বাচনের সংঘাত হবে না। যদি সংঘাত বিএনপি করে, বিএনপির মধ্যে ওই ভয়টা কাজ করবে। যদি এই সংঘাতকে দেখে নির্বাচন আবার পিছিয়ে দেয়, যদি বলে নির্বাচন বাতিল, আরো 6 মাস পরে হবে, পরিবেশ হয় নাই, যদি এটা বইলে বসে তাহলে কি হবে? একই আশঙ্কা জামাতেরও। কাজে যেহেতু সবাই নির্বাচন চায়, অতএব নির্বাচনে কোনো সংঘাত হবে না। প্রাণহানি তো হয়েছে এর মধ্যে অনেক, ওগুলি বিচ্ছিন্ন। হাসান ভাই দেখেন আপনি, এত লোক, এত প্রার্থী, তার মধ্যে সংঘাত হয়েছে কয়টা বলেন আপনি? 91 নির্বাচন, যে নির্বাচনটাকে আমরা এই যাবৎকালে সবচেয়ে আইডিয়াল মনে করি, সেখানে এর চেয়ে 3-4 গুণ সংঘাত হয়েছে দেখেন। কিন্তু এটার মধ্যে বিচ্ছিন্ন, খুবই বিচ্ছিন্ন। আর তাও সেখানে দেখবেন আপনার যে
চেয়ার টেবিল নেওয়ার সমস্যা, অমুক নেওয়ার সমস্যা, এইগুলি ছোটখাটো বিচ্ছিন্ন কথা। বিচ্ছিন্ন। আপনি কি মনে করেন তাহলে রাজনৈতিক নেতাদের মধ্যে একটা পরিবর্তন এসেছে? পরিবর্তন কিছুটা এসেছে, কিন্তু এটা সময়ের জন্য। মনে করেন তারেক রহমান সাহেব, উনি তো একটা বড় দলের নেতা, ভাই টানা 15টা বছর একটা লোক লন্ডনে থাকছে। মানে আপনি যাই বলেন, আমেরিকা আর লন্ডনের মতো একটা পার্থক্য আছে, কিন্তু ইংল্যান্ড হলো আপনার একদম মানে কি ভদ্রতা সভ্যতার একটা জায়গা, কিন্তু গণতন্ত্রের পীঠস্থান। আমেরিকা কিন্তু এরকম না। আমেরিকা কিন্তু ট্রাম্পের জন্ম হয়, কিন্তু এখানে হওয়া কঠিন। তো তো এখানে কিন্তু মোটামুটি একটা ভদ্রতা। উনি 14-15 বছর ভাই ওখানে ছিল একজন। 17 বছর। হ্যাঁ 17 17 বছর। তোরা তো চেঞ্জ হবেই, এবং এই চেঞ্জটা আমি দেখতেছি ইতিবাচক চেঞ্জ। আমাদের রাজনীতি ইতিবাচক চেঞ্জ। এখন দুইজন প্রতিদ্বন্দ্বী দল, একজনে যখন ইতিবাচক চেঞ্জ হয় এবং যখন সেই ইতিবাচক পরিবর্তনটাকে সাধারণ মানুষ গ্রহণ করে, তখন কিন্তু এটা অপোনেন্টের উপরে চাপ প্রয়োগ করে এবং উনি এগিয়েও থাকেন, সেটা হ্যাঁ, এগিয়ে থাকে অন্য হিসাব। আমি বলছি ওনারা এটা দেখে যখন এটা পাবলিক গ্রহণ করে, তখন সঙ্গে সঙ্গে এটা কিন্তু অপোনেন্টের উপরে চাপ প্রয়োগ করে। অপোনেন্ট ভাবে আর ওটা তো পাবলিক গ্রহণ করছে, আর আমি যদি সে আগের মতো মেঠোবর্তী বক্তৃতা দেই, তাহলে পাবলিক আমারটা গ্রহণ করবে না। এটা কিন্তু একটা কম্পিটিশন হয়। কাজেই আগে তো মনে করেন সমানে সমান ছিল, কে কারে কত গাল দিতে পারে। এখন তো সেটা কিন্তু আমার মনে হয় চেঞ্জ হয়েছে। মাঝখানে একটু আমাদের ইসলাম একটু ফাউল করে ফেলেছে, তারা ফাউলটাকে রিকভার করার চেষ্টা করতেছে, কতটুকু করতে পারবে আমি জানি না।